sometimes I feel very unhappy when I'm unable to come to the point of teaching, or such some student may not understand that kind of thing. When I feel it gives me some discouragement. So anyway, I try always to give the student better. That's what. Anyway, let's go to the point once again. Again, we will see this sentence. Last time I have talked about sentence, what is called sentence, and how many kinds of sentences are there. And firstly, or beginning stage, we see 5 kinds of sentence here. Among the 5 kinds of sentence, I have last taught about assertive sentence. Number 2, I will be talking about the interrogative sentence. Interrogative. Interrogative. Interrogative sentence. Okay. Now, interrogative sentence number two. Among the 5 kinds of sentence, now we see the interrogative sentence here. তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? প্রশ্নমূলক বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। প্রশ্নমূলক বাক্য, যে বাক্য দিয়ে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে বাক্য দিয়ে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। সো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে গঠন করব, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে তৈরি করব, এই তৈরি করার স্ট্রাকচারটা আমাদেরকে অনেক পরিষ্কারভাবে অনেক সুন্দর করে জানতে হবে। বিকজ there are so many structure, there are so many kinds of sentence and so many kinds of feelings or expression or exhibition it brings to light. Yeah, okay. So এই ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখা শুরু হয় যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে লেখা থাকে, শেষে প্রশ্ন চিহ্ন থাকবে। এই ভার্ব মে বি চেঞ্জিং অ্যাকর্ডিং টু দি টেন্স। সো এইভাবে যে সেন্টেন্সটা লেখা থাকবে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন অক্সিলারি ভার্ব দিয়ে আমরা যদি দেখি, যেমন আর, সাবজেক্ট ইউ, ভার্ব গোয়িং, অবজেক্ট টু, স্কুল, শেষে প্রশ্ন চিহ্ন। সো সেম টু সেম, যেমন অক্সিলারি ভার্ব আই, আর সাবজেক্ট হলো ইউ, ভার্ব হলো গোয়িং, অবজেক্ট হলো টু, স্কুল, প্রশ্ন চিহ্ন। যে কোনো সেন্টেন্স আমরা এরকম তৈরি করব, সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কাউকে প্রশ্ন করা, কোনো বিষয় জানতে চাওয়া। এরকম সেন্টেন্স দিয়ে আমরা কোনো কিছু জানতে চাই, যদি চাই তাহলে এরকম সেন্টেন্স গঠন করে আমরা জানতে পারবো। আরেকটা স্ট্রাকচার আছে, এটা WH যে ওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি, কোশ্চেন তৈরি করতে পারি। যেমন WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস আমরা দিতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব দিতে পারি। এখানে অবজেক্টের প্রয়োজন হলেও হতে পারে, না হলেও নো প্রবলেম। অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন কিভাবে আমরা করতেছি সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি। যেমন এখানে বলছে হোয়ার আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ? আমি এখানে প্রশ্ন করতে পারি কোন স্কুলে যাচ্ছ বা কোথায় যাচ্ছ, তাহলে বলতে হবে WH ওয়ার্ড হোয়ার, তারপরে অক্সিলারি ভার্ব আর, তারপর বলতেছি সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে গোয়িং, তুমি যাচ্ছ। তো এখানে বলছে যে কোথায় তুমি যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। তো এই স্ট্রাকচার অনুযায়ী যখন আমরা সেন্টেন্স লিখবো তখন অনেক পরিষ্কার ভাবে আমাদের যে বিষয়টা আমরা বলতে চাইছি সেটা অনেক পরিষ্কার ভাবে প্রকাশ পাবে। সো what I want to say is this: we should memorize this structure. Structure is very important here. Without memorizing structure or without understanding this structure, we cannot write many sentences, or we cannot talk many sentences here. We cannot make any question type of sentence here.
So I want every student to memorize this one and to understand this. Mainly we need to understand auxiliary verb, how many kinds of auxiliary verbs are there, and also we need to understand subject or main verb. We need to understand object also. We need to understand. We need to recognize all parts of sentence. What is called subject, what is called verb, what is called object. That's what we need to understand. সো আমরা যদি এগুলো বুঝতে পারি যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, তাহলে কিন্তু অনেক সহজে আমরা সেন্টেন্সটা গঠন করতে পারবো যদি আমাদের কাছে এই স্ট্রাকচারটা থাকে, যদি আমরা সেটা মুখস্থ করে রাখতে পারি, তাহলে অনেক সহজে আমরা কিন্তু সেন্টেন্সটা তৈরি করতে পারবো। সো I hope you have understood this one, or you can understand this very easily. I'm going to the next point. What is the next point? Is number 3, imperative sentence. এখানে হলো imperative sentence কাকে বলে। Number 3, imperative sentence. There are 5 kinds of sentence we see according to the structure of the beginning. So এখানে imperative sentence কাকে বলে? যে সেন্টেন্সের দ্বারা আদেশ করা বোঝায়, আদেশ বুঝাবে, তারপরে উপদেশ বুঝাবে, তারপরে বুঝাবে অনুরোধ বুঝাবে, অনুরোধ বুঝাবে, তারপরে নিষেধ বুঝাবে, এটা দিয়ে নিষেধ বুঝাবে, নিষেধমূলক বাক্য, এই সমস্ত বাক্য কিন্তু এটা প্রকাশ করে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আদেশ করতেছে, উপদেশ দিচ্ছে, বা অনুরোধ করতেছে, বা নিষেধ প্রকাশমূলক হচ্ছে। So it is very interesting to me also. These 5 kinds of sentence express 5 kinds of things that sometimes it express a question, sometimes it express a statement, sometimes it express commandment or request or forbid, like that. So very interesting to know this. So এই imperative sentence এর কয়েক প্রকারের আমরা দেখতে পারি যে স্ট্রাকচার রয়েছে। যেমন একটা, এটা লেখা শুরু হয় যে ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে। এই যখন ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে লেখা শুরু হচ্ছে, সেটা আদেশ হতে পারে, বা এখানে কিছু উপদেশমূলক হতে পারে, এটা কিছু কিছু ক্ষেত্রে উপদেশমূলক আমরা দেখতে পাই। তাহলে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আদেশ করতেছে, যেমন কিভাবে আদেশ করে, যেমন রিড ইওর বুক, তোমার বই পড়ো, রিড ইওর বুক, তোমার বই পড়ো, এরকম বলছে, রিড ইওর বুকস, তোমার বই পড়ো। আবার অনেক সময় আমরা এটা দেখতে পাই, যদি এখানে থাকে যে রিড ইওর বুক, যেমন রিড ইওর বুকস অ্যাটেন্টিভলি, যদি এরকম অ্যাটেন্টিভলি যদি থাকে, তাহলে আমরা অনেকটা দেখতে পাচ্ছি যে মনোযোগ সহকারে, অনেকটা বুঝে যাচ্ছে যে এটা কিছু উপদেশমূলক কথা বলছে, রিড ইওর বুক অ্যাটেন্টিভলি, or এরকম বলতেছে ডু ইওর ওয়ার্ক অ্যাটেন্টিভলি, or সিরিয়াসলি ইউ ডু দ্য ওয়ার্ক। এরকম যদি আমরা দেখি, তাহলে এখানে প্রকাশ পাচ্ছে যে এটা কিছু উপদেশও প্রকাশ পাচ্ছে। এবং নাম্বার 2 আমরা যদি দেখি, এখানে বলছে যে কিছু অনুরোধ যদি প্রকাশ করে, আমরা তাহলে দেখতে পাবো এখানে প্লিজ রয়েছে, PLEAS, প্লিজ, বা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখা যায় যে অনুরোধমূলক কিছু জিনিস হয়তো প্রকাশ করতে পারে, অনুরোধ। তো অনুরোধ যেমন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, এটা দিয়ে তার মানে অনুরোধ করতে বোঝে, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে সাহায্য করুন, এটা মানে অনুরোধ করতেছে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প হিম, প্লিজ গিভ মি ইওর পেন, দয়া করে আমার কলম দিয়ে, এটা দিয়ে অনুরোধমূলক কিছু প্রকাশ পাচ্ছে। যেমন নিষেধ করতেছে, আমরা যদি আবার নিষেধমূলক বাক্য যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যেমন ডু নট, বা এখানে আমরা যদি দেখতে পাই ডোন্ট রয়েছে, ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা নিষেধ করতেছে। যেমন ডোন্ট রান ইন দ্য সান, তাহলে বলছে যে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, তাহলে তোমার সময়, ওয়েস্ট ইওর টাইম, তোমার সময় অপচয় করো না। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে, নিষেধ করতেছে, ডোন্ট রান ইন দ্য টাইম, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, ওকে, ডোন্ট স্পয়েল ইওর টাইম, এরকম যদি বুঝায়, তাহলে এখানে নিষেধমূলক হয়, অনেক সময় আদেশমূলকও দেখা যায় যে আমরা দেখতে পাই। এবং ওয়ান মোর স্ট্রাকচার উই ক্যান সি হিয়ার, ওয়ান মোর স্ট্রাকচার রয়েছে, যদি 4 নম্বর আমরা দেখি, তাহলে একটা রয়েছে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা দিয়ে একটা সেন্টেন্স আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে দেখতে পাই। যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজ করতে দিন। তাহলে
এটা দিয়েও আমরা, এটা হলো প্রপোজ, কিছু প্রপোজ মূলক আমরা কিছু শব্দ দেখতে পাই। প্রপোজ, প্রপোজ, এটা প্রপোজ মূলক একটা, যেমন অফার দিই আমরা। ওকে, লেটস গো টু। তো সর্বোপরি আমি বলতে চাই যে এখানে আমরা এই স্ট্রাকচার গুলো আমরা মনে রাখতে যদি পারি, তাহলে আমরা কিন্তু অনেক সহজে এই সেন্টেন্স গুলো বা আমরা কি বলতে চাইছি সেই জিনিসটা আমরা কিন্তু প্রকাশ করতে পারবো। যদি স্ট্রাকচার আমরা মনে রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা সহজে অর্থ প্রকাশ করতে পারবো না, ব্যর্থ হয়ে যাবো। আমরা কি বলতে চাইছি সেই জিনিসটা কিন্তু আমরা সহজে বলতে পারবো না। এখানে দেখা যাচ্ছে যে আমরা যেগুলো দেখেছি এখানে এতক্ষণে, যতগুলো স্ট্রাকচার আমরা দেখলাম, কোনো স্ট্রাকচার কিন্তু একে অপরের সাথে মিল নেই, সবগুলো রয়েছে আলাদা। সুতরাং এই আলাদা স্ট্রাকচার হওয়ার কারণ হলো আলাদা আলাদা বিষয় এখানে প্রকাশ পাচ্ছে, যার জন্য স্ট্রাকচারও আলাদা হয়েছে, লেখা শুরু হয়েছে আলাদা, কারণ অন্য জিনিস প্রকাশ করতে চাইছে, সেই জন্য আলাদা আলাদা একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। সো আমাদেরকে এইভাবে এটা মুখস্থ করতে হবে, এবং এইভাবে যদি আমরা মুখস্থ করি, আমি যদি বলি, যদি আমি এটা ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে আমি এখানে 10টা সেন্টেন্স আমি ইজি করে কিন্তু লিখতে পারবো। যেমন রিড ইওর বুক, গো দেয়ার, গো দেয়ার আমি অনেক ইজি করে লিখতে পারবো। ডু দ্য সাম, ডু ইট, ওকে, ডু ইট, প্লে, প্লে ফুটবল, এরকম আমি কিন্তু সহজে অনেক কিছু লিখতে পারবো। সে 10টা কেন 20টা 100টা সেন্টেন্স কিন্তু আমি সহজে লিখতে পারবো। ওইরকম একই স্ট্রাকচার অনুযায়ী যখন আমি ফলো করব, আমি অনেকগুলো সেন্টেন্স কিন্তু অনেক সহজে লিখতে পারবো। সো আমি বলতে চাই যে সবাই যেন আমরা এটা মুখস্থ করি, যাতে আমরা যেন অনেক সহজ করে অনেক কিছু লিখতে পারি। I hope you understand, you can understand this one very easily, and I hope it will be easy for you to develop your language. And also this is very important for the student to write their exam. There is a question especially for this sentence, that is called changing sentence. You have to change the sentence from assertive to interrogative, assertive to exclamatory sentence. There is a question especially for the student. So thank you so much. I hope you could understand this one.